ভবিষ্যতে বাস্তব যুদ্ধে আমরা আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি। প্রাক্তন সেনা আধিকারিক থেকে শুরু করে ইসলামিক কট্টরপন্থী নেতা ভারত বিদ্বেষ আবহে এতদিন যুদ্ধের জিগের তুলছিলেন অনেকে। দুই দেশের মধ্যে সম্পর্ক যখন প্রশ্নের মুখে, তখন বাংলাদেশে হয়ে গেল আসল যুদ্ধের মহড়া। একই সঙ্গে যুদ্ধের হুঙ্কার শোনা গেল ইউনূসের মুখে। একের পর এক গোলাবর্ষণ, বেয়নেট, ওপার বাংলার আকাশে পরপর উড়ল যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি নামিয়ে চলল মহড়া। কখনো হাই এক্সপ্লোসিভ গোলাবর্ষণ, আর্টিলারি মর্টার ব্যবহার, গ্রেনেড নিক্ষেপ করে শত্রুপক্ষকে দমন, আবার কখনো স্মোক স্ক্রিন তৈরি করে চুপি সারে শত্রুপক্ষের একেবারে কাছে পৌঁছে গিয়ে হামলার মহড়া দেওয়া হলো। রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্রিগেড গ্রুপের যুদ্ধের মহড়া খতিয়ে দেখলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। অংশ নিয়েছিলেন সে দেশের 3 বাহিনীর প্রধানও। তো এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হল বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা। যে কোনো মুহূর্তে যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। মহড়া দিয়ে যদি ওরা চেষ্টা করে ভারতবর্ষের এগেনস্টে নামা, তাহলে আমরা তো সেটাই চাইছি। জসিমউদ্দিনরা বলেছে না যে চিকেন স্নেক কেটে দেবো, কাটুক না, চেষ্টা করুক, ওটা হয়ে যাবে আমাদের এগেনস্টে অ্যাগ্রেশন। আমরা দিনাজপুরের থেকে একটা এমন করিডোর তৈরি করব যে চিকেন স্নেক আর চিকেন স্নেক থাকবে না, পাঁঠার নেক হয়ে যাবে। কখনো 4 দিনে কলকাতা দখলের হুমকি, কখনো বাংলা, বিহার, ওড়িশা দাবি, আবার কখনো পরমাণু বোমার হুঁশিয়ারি দিতে শোনা গেছে। আমরা বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও। আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকে নিউক্লিয়ার বম লঞ্চ করা হবে। রবিবারও ভারত বিরোধী সুর শোনা যায় বাংলাদেশের কট্টরপন্থী ছাত্রনেতা সার্জিস আলমের গলায়। আমার এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে কিভাবে নিজের যে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তান, সেই পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার যে সবচেয়ে বড় অন্তর্নিহিত ইচ্ছা, সেই ইচ্ছার বহিঃপ্রকাশ 1971 সালে ভারত করেছে। তারা যখন নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই যুদ্ধে আসলো, তখন এই বাংলাদেশের সবচেয়ে বড় থ্রেটের সম্মুখীন হলো আমাদের সার্বভৌমত্ব, এবং সেই থ্রেট 1971 থেকে শুরু করে এই 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছিল। এই প্রেক্ষাপটে রবিবার প্রায় 1 ঘন্টা ধরে যুদ্ধের মহড়া দিল বাংলাদেশ সেনাবাহিনী। পাবলিকের কাছে পরিষ্কার করতে হবে যে কিসের জন্য এই সেনা মহড়া চলছে। আমরা যখন বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে কথা বলছি, সেটার কোনো উত্তর না দিয়ে আমরা সেনাবাহিনীদের মহড়াতে যোগদান করছি। কিসের জন্য এই মহড়া? কিন্তু মুখে হুঁশিয়ারি দেওয়া হোক বা মহড়া, সামরিক দিক থেকে ভারতের ধারে কাছেও আসে না বাংলাদেশ। ভারতীয় সেনাবাহিনীতে অফিসার, জওয়ান সহ সক্রিয় সদস্যের সংখ্যা 14,55,000, সেখানে বাংলাদেশের মাত্র 1,63,000। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে মোট 2296টি এয়ারক্রাফট আছে, সেখানে বাংলাদেশের 216টি। ভারত পরমাণু শক্তিধর দেশ, বাংলাদেশ এখনো সেই ক্ষমতা অর্জন করে উঠতে পারেনি। বাংলাদেশের আর্মড ফোর্সেস কে ইন্ডিয়ান আর্মড ফোর্সেস এর সাথে কম্পেয়ার করা উচিত নয়। ইন্ডিয়া এখন দেখছে চায়না কে কি করে কন্টেস্ট করবে। সো বাংলাদেশ, পাকিস্তান খুব ছোট ছোট দেশ, ওর সম্বন্ধে ইন্ডিয়ান গভর্নমেন্ট একেবারেই ভাবে না। যে কোনো দেশের অধিকার রয়েছে যুদ্ধের মহড়া দেওয়া, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যুদ্ধের মহড়া কি সত্যি কোনো নতুন ইঙ্গিত? এবার কি পাল্টা কোনো বার্তা দেবে ভারত? অর্ণব মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।